দর্শক, এবং আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় ভ্যাটের প্রভাবে বাজারে অস্বস্তি। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন দুজন অতিথি, অর্থনীতিবিদ MS সিদ্দিকী এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আমরা দুইজন অতিথিকেই স্বাগত জানাতে চাই আমাদের আজকের বিজনেস আওয়ারে। জনাব MS সিদ্দিকী এবং ইমরান হাসান, আপনাদের দুজনকে স্বাগত। আমরা একটু শুরুতেই খাত সংশ্লিষ্ট জায়গায় একটু যেতে চাই। জনাব ইমরান হাসান, যেই নতুন প্রজ্ঞাপন হয়েছে NBR এর, সেখানে দেখা গিয়েছে যে রেস্তোরাঁয় যে খাবার দাবার গ্রহণ করার উপর একটি বড় ধরনের কিন্তু সম্পর্ক শুল্ক আরোপ হয়ে গিয়েছে। সার্বিকভাবে আপনাদের পরিস্থিতি যদি এখন জানান, যে কি পরিস্থিতি দাঁড়াবে বলে আপনারা আশঙ্কা করছেন? যে অলরেডি পরিস্থিতি ভয়াবহ, মাঠ পর্যায়ে চরম অসন্তোষ বিরাজ করছে আমাদের সেক্টরে। কারণ আমাদের সেক্টরে 4,81,000 রেস্তোরাঁর মধ্যে 90% হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ব্যবসায়ী। এই তাদেরকে এই চাঁদাবাজির জন্য এই আমলাতন্ত্র একটা সিস্টেমেটিক ভাবে এই ভ্যাটটা বাড়িয়েছে, যাতে মাঠ পর্যায়ে চাঁদাবাজিটা তারা আগের মতো করতে পারে। আপনি জানেন 2021 পর্যন্ত 15% ভ্যাট ছিল। আমাদের দাবি দেওয়ার মুখে দুইবারের চেষ্টায় 15 থেকে 5% ভ্যাট নির্ধারণ করা হয়েছিল তৎকালীন সরকারের আমলে। এবং আমরা তখন বলেছিলাম যে ভ্যাটের হার কমালে ভ্যাট আদায় বাড়বে। এবং আপনি জেনে খুশি হবেন যে গত বছর NBR চেয়ারম্যানের তথ্য অনুযায়ী আমাদের ভ্যাট আদায় 19% বেড়েছে। আমরা বলেছি প্রত্যেককে ভ্যাটের আওতায় নিয়ে আসার জন্য, যারা ভ্যাটের আওতায় নাই, ভ্যাটের পরিধি বাড়ানোর জন্য এবং ভ্যাটের হার কমানোর জন্য। এবং আমরা বলেছি এটার সাথে SD একটা ট্যাক্স আছে, সাপ্লিমেন্টারি ডিউটি, যে চিকেন বিক্রি করলে এটার উপরে সাপ্লিমেন্টারি 10%। এই যে গাঁজাখড়ি টাইপের এই ভ্যাট এবং SD আরোপ, এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, স্বল্প উন্নত দেশগুলোতে এই ধরনের ভ্যাট চাপিয়ে দিয়ে কিভাবে দারিদ্র সীমা থেকে বেরোবো আমার কোনো ধারণা নাই কিভাবে বের হওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ভ্যাট দিচ্ছে না, স্ট্রিট ফুড থেকে শুরু করে সবাইকে আমরা বলেছি একটা ভ্যাটের আওতায় নিয়ে আসার জন্য, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো কর্ণপাত বা সরকার কোনো চেষ্টা আজ পর্যন্ত করেনি। যারা শুধু কমপ্লায়েন্স মানে ভ্যাট দিচ্ছে, শুধু তাদেরকে হেনস্থা করার জন্য, তাদের কাছ থেকে জোর জবরদস্তি করার জন্য মনে এই প্রক্রিয়াটা শুরু করেছে। আপনি জানেন যে আমাদের দেশে অলরেডি এই ভ্যাটের বলার সাথে সাথে সিলিন্ডার গ্যাস থেকে শুরু করে সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে। তা আমি বাড়তি প্রোডাক্ট এমনিতে মূল্যস্ফীতি আছেই, তারপরে আবার এই ভ্যাটের সিদ্ধান্তের ফলে অনেক কিছুর দাম বেড়ে গিয়েছে। সেই প্রোডাক্ট আমি কিনে নিয়ে এসে প্রোডাক্ট রেডি করে বিক্রি করতে গেলে আপনি চিন্তা করেন আমার কত টাকা দাম বাড়াতে হবে, সাথে 15% ভ্যাট। এই সরকারের যে চিন্তা করার বিষয় ছিল যে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কি বেড়েছে কিনা, সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, সেদিকে কারো কোনো খেয়াল নাই। আমরা ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে সরকার আসবে, সেই সরকার একটু জনবান্ধব হবে, মানুষের কথা একটু বিবেচনা করবে, মানুষের সাথে একটু আলোচনা করবে। আমরা তো দেখছি সেই ফ্যাসিস্ট সরকারের রূপেই আরেকটা সরকার চলে আসছে। তারা কোনো আলাপ আলোচনা ছাড়া, স্টেক হোল্ডারদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া এই ধরনের যে ভ্যাট ইম্পোজ করেছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। কারণ দিস মোমেন্ট আমরা করোনার পরে আমাদের সেক্টরে আমরা সর্বোচ্চ ভয়াবহ সিচুয়েশনে আছি। আমরা এই করোনার পরবর্তী আমাদেরকে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো সহযোগিতা তো দূরের কথা, মানে 1 টাকা ইন্টারেস্ট মওকুফ করে নাই যারা ঋণগ্রস্ত ছিল। তারপরে ইউক্রেন যুদ্ধের কারণে আপনি দেখবেন যে 30%-এর উপরে চলে গেছে আপনার মূল্যস্ফীতি, কিন্তু সরকারি ভাবে এটা এখন 13%। এই যে মূল্যস্ফীতির বাজারে আমরা এখন পর্যন্ত ন্যায্য মূল্যে কিভাবে প্রোডাক্ট কিনবো, ন্যায্য মূল্যে কিভাবে আমরা আমাদের এই শ্রমজীবী কর্মজীবী মানুষকে খাবার খাওয়াবো, সেই ব্যাপারে সরকারের কোনো কর্ণপাত নাই। কোনো কিছু না বুঝেই তারা ভ্যাট 15% ইম্পোজ করেছে। এর মধ্যে দেখেন আমাদের 12-13টা অথরিটি দীর্ঘদিন যাবত আমাদেরকে কমপ্লায়েন্সের নামে নানান ভাবে হয়রানি করে আসছে। এখন একটা কথা হচ্ছে, এই দেশটা কবে শুধরাবে? এই 53 বছরে একটা সিস্টেমেটিক যেতে পারলাম না যে আমরা একটা যাই করবো আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সক্ষমতা আছে কিনা, আমাদের দারিদ্রতা, আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা, সেই বিচার বিবেচনা না করে এই যে আমরা ঢালাও ভাবে একটার পর একটা বাড়িয়ে যাচ্ছি। বিগত সরকারের আমলে আপনি দেখবেন যে ইউটিলিটি গুলো ডাবল করে দিয়ে গেছে, ডাবল না ট্রিপল হয়েছে ওনারা আসার পরে। এখন সরকার যদি দুর্নীতি করে এবং এটা যদি বিভিন্ন ভাবে টাকা পাচার করে, এই দায় কি আমরা সাধারণ জনগণের? তাহলে একদল দুর্নীতি করবে, IMF থেকে টাকা নিয়ে এসে তারা বিভিন্ন প্রকল্পের নামে টাকা লুট করে বিদেশে পাচার করবে। আরেক দল অর্থনীতিবিদ আছেন, আমরা একটু অর্থনীতিবিদের কাছে যেতে চাই।
জনাব ইমরান হাসান, আমরা একটু অর্থনীতিবিদের কাছে যেতে চাই। আপনাদের যেই কথাগুলো আছে, আমি আসবো আবার আপনার কাছে ফিরবো, আমরা আবার কাছে ফিরবো। জনাব এস এম সিদ্দিকী সাহেব, আপনার কাছে যে এই বিষয়টি জানতে চাচ্ছি, আমরা এনবিআর এর এই নতুন যে সিদ্ধান্ত, তারপর থেকে বিভিন্ন খাত সংশ্লিষ্টদের সাথে আলাপের পাশাপাশি আপনাদেরকে যুক্ত করছি। বিভিন্ন অভিযোগ আছে এই খাত সংশ্লিষ্ট যেই সেবা এবং পণ্যগুলোর উপরে সম্পর্ক শুল্ক ভ্যাট বৃদ্ধি পেয়েছে। বেশ তীব্র প্রতিক্রিয়া যেমন রেস্তোরাঁর পক্ষ থেকে আছে, তেমনি কিন্তু মোবাইল রিচার্জ, ব্রডব্যান্ড ইন্টারনেটের উপরেও আছে। সার্বিকভাবে অর্থ বছরের এই মাঝপথে এসে হঠাৎ করে যে এই সম্পর্ক শুল্ক ভ্যাট বাড়ানো হলো, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করছেন? প্রথমত বলতে হয় যে সরকারের অর্থনৈতিক যে অবস্থা, সরকারকে ট্যাক্স বাড়ানোর একটা বাধ্যবাধকতা আছে। কারণ এই মুহূর্তে টাকার ছাপিয়ে খরচ যোগানোর সুযোগ নেই। অর্থনৈতিক অবস্থা এমনই একটা নাজুক পরিস্থিতিতে, এবং আইএমএফ এরও একটা চাপ আছে যে ট্যাক্স জিডিপি রেশিওটাকে ইমপ্রুভ করার জন্য। তারই একটা ফলাফল হচ্ছে এই কিছু কিছু ক্ষেত্রে ভ্যাট বসানো এবং ভ্যাট বাড়িয়ে দেওয়া। এটা যে কোনো সেক্টরে ভ্যাট বসাক, এটা জনগণের সরাসরি জনগণের উপর যাবে, কারণ এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং ধনী গরিব সবাইকেই একই রেটে ট্যাক্স দিতে হয়। এখন ইনডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স যেটা, যেমন ইনকাম ট্যাক্স, সরকার যদি ইনকাম ট্যাক্সের রেটটা বাড়িয়ে দিত অথবা স্প্যান্ডটাকে বাড়িয়ে দিত, তাহলে দেখা যেত যারা ইনকাম করে তারাই ইনকাম ট্যাক্সটা দিচ্ছে। কিন্তু ভ্যাটটা এমন, আপনি ইনকাম করেন আর না করেন, আপনি কনজাম্পশন করলেই আপনাকে ট্যাক্সটা দিতে হবে। এই জন্য এটা বেশি ক্ষতিকর, জনগণের উপর এটার চাপটা বেশি পড়ে। ওই রেস্তোরাঁ মালিক সমিতির নেতা যা বললেন, ওনার কথা ঠিক। উনি জিনিসপত্র কিনতে গেলে ওনাকে এক্সট্রা ভ্যাট দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণের জিনিসপত্রের দাম তো এমনিই বেড়ে গেছে, সাধারণ মানুষ যে খাবে সেটার উপর ট্যাক্স বাড়বে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যে ব্যাপারে ইমরান সাহেবের সাথে আলোকপাত করা দরকার, সেটা হচ্ছে যে ভ্যাটের যে ক্রেডিট পাওয়া, আগে যে ভ্যাট দিয়ে আসে সেটা যে ডিসকাউন্ট করা, এই সিস্টেমটা এখনো ইমপ্রুভ করে নাই। ব্যবসায়ীদেরও সক্ষমতা বাড়ে নাই, এনবিআর এই ব্যাপারে কোনো আগ্রহী নাই তাদের এটাকে ইমপ্রুভ করার জন্য। তারপর আরেকটা সমস্যা করে দিয়েছে, সেটা হচ্ছে যে 2%, 3%, 5%, 15% অনেক রকম রেট করেছে। এটাকে ইউনিফর্ম রেট করলে ভালো। এই উদ্যোগের একটা ভালো দিক হচ্ছে যে সবগুলোকে 15% করে দেওয়ার একটা চেষ্টা দেখেছি। এট দি সেম টাইম আমাকে বলতে হয় যে 15% অনেক বেশি ট্যাক্স। এটাকে 10% বা সম্ভব হলে 5% এনে সকলের উপরে এই যদি ভ্যাটটা বসানো হয় ইউনিফর্মলি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, সহনশীল হবে। কিন্তু সেটা তো সরকারের কোনো আগ্রহ নাই। সরকার ওই যে ভ্যাটের উপরেই ভ্যাট, যারা ভ্যাট দেন তাদের উপরে ভ্যাট বাড়ানো হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিস্টরশন আছে ভ্যাট আইনে, সেটা আরো মারাত্মক। কিছু কিছু ব্যবসায়ীদের উপরে ফিক্সড ভ্যাট দেওয়া আছে, যে 2000, 5000 ভ্যাট দেবে। আর কারো কারোর জন্য টার্ন ওভার ট্যাক্স, যারা ফিক্সড ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, এবং যারা টার্ন ওভার ভ্যাট দিবে, এরা কিন্তু কোনো ক্রেডিট পাবে না। ওরা 3% দেবে, 3% দিয়ে দিবে। ক্যালকুলেশন করলে দেখা যাবে যারা 15% দেয়, কখনো কখনো যারা এই 3% দেয়, তারাই বেশি ভ্যাট দিতে হয়। এটাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন আরেকটা জিনিস করেছে, যে থ্রেশহোল্ড যে আছে, কত পার্সেন্ট পর্যন্ত, আগে 50 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পশন ছিল, সেটা কমিয়ে 30 লাখ করেছে। তার মানে যারা এই ভ্যাটের আওতায় ছিল না, অনেক ব্যবসাকে তারা ভ্যাটের আওতায় নিয়ে আসবে। আবার টার্ন ওভার ট্যাক্সের যে 5 কোটি টাকার যে থ্রেশহোল্ড ছিল, সেটাকে কমিয়ে 3 কোটি টাকা করেছে। অর্থাৎ যারা টার্ন ওভার ট্যাক্সে ছিল তাদেরকে রেগুলার ভ্যাটে চলে যেতে হবে। এই যে চেঞ্জ ওভার, এই চেঞ্জ ওভারটা করার জন্য যে সক্ষমতা, এইটা গত 8-10 বছরে মোটেই চেষ্টা করা হয় না ইমপ্রুভ করার। কারণ এগুলো হচ্ছে একটা ইন্টারিম সিস্টেম, যে টার্ন ওভার ট্যাক্স অথবা ফিক্সড ভ্যাট, সেটাকে, এই সাময়িক ব্যবস্থাটা হচ্ছে সক্ষমতা অর্জন করার জন্য। সেটার কোনো চেষ্টা ব্যবসায়ীদের পক্ষ থেকে হয় না। আমরা আবার আপনার কাছে একটু ফিরবো। আমরা একটু ইমরান হাসানের কাছে যেতে চাই, রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, তার কাছে একটু শুনতে চাই যে বিদ্যমান যেই পরিস্থিতি চলছে, অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু মূল্যস্ফীতির বড় ধরনের চাপে আছে বাংলাদেশ। বেশ কিছু পণ্যের দামও কিন্তু বেড়েছে, পাশাপাশি গ্যাসের দাম কিন্তু বাড়ানোর একটি প্রস্তাব চলছে। সার্বিকভাবে আপনারা তো রেস্তোরাঁ চালান,
একই সাথে আপনারা বাজার যেমন করতে হয় আপনাদের, তেমনি আবার গ্যাস দিয়ে আপনাদের কিন্তু হোটেল বা রেস্তোরাঁগুলো পরিচালনা করতে হয়। যেই পরিস্থিতি বা যে সিদ্ধান্তটি এনবিআর নিয়েছে, সেই শতাংশ সম্পূরক শুল্ক এবং ভ্যাট যদি যুক্ত করা হয়, তাহলে আসলে সামনে আপনাদের খরচের পরিমাণ এবং ভোক্তাদের উপর আসলে কি ধরনের চাপ পড়তে পারে? দেখেন, এমনি তো আমরা চাপে আছি। লাস্ট 3 বছর যাবত যে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে করোনার চাপ তো মোটামুটি সামলে উঠেছিলাম। ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা চাপে আছি জিনিসপত্রের দামের কারণে। দেখুন, আমি আমার প্রাইস বাড়াতে পারি, আমি প্রাইস বাড়ালে কি আমার ক্রেতা পাবো? অলরেডি এই ইনফ্লেশনের কারণে আমরা কিছুটা প্রাইস অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমরা সেই পরিমাণ ক্রেতা পাইনি। ক্রেতা একই আছে, তাদের কনজিউম ক্যাপাসিটি কমে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যে আবার দাম বাড়াবো, এই যে বাজার থেকে সমস্ত প্রোডাক্ট কিনে এনে, এবং আমার মজুরি কিন্তু বেড়েছে, আমার মজুরি বেড়েছে, ইউটিলিটি বেড়েছে, প্রোডাক্টের দাম বেড়েছে, সবকিছু মিলে আমি যদি এখন আবার এই টাকাটা বাড়াই, আমি প্রফিট তো থাকবেই, মানে কাস্টমার তো পাবোই না, প্রফিটও থাকবে না। এর মধ্যে একটা দেখেন, ল অ্যান্ড অর্ডার অবস্থা এত খারাপ, এই ল অ্যান্ড অর্ডার ঠিক করার মতো আমরা কোনো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আপনার চারিদিকে একটা আতঙ্কগ্রস্ত, এটা আসলে ফিল করছে না। যখনই যে সরকারে যায়, কেন জানি তারা মানুষের, জনগণের ব্যথা বা দুঃখ দুর্দশা, জনগণের ভোগান্তি, এরা বোধহয় ফিল করতে চায় না। সামহাও বোধহয় ওই চেয়ারগুলোতে কিছু একটা আছে, কোন ইলিউশন বা কিছু একটা আছে, দে গোয়িং টু চেঞ্জ। এই যে অর্থ উপদেষ্টা বললেন ভ্যাট বাড়লে প্রভাব পড়বে না বাজারের জিনিসপত্রের দামে, এই যে সারা বাংলাদেশের মানুষ সবাই হাসাহাসি করলো বিষয়টা, উনি কি অনুধাবন করার চেষ্টা করেন না? উনি যখন সুশীল ছিলেন তখন উনি কি বক্তব্যগুলো দিয়েছেন, উনি যখন এই সরকারের বিগত সরকারের সমালোচনা করেছিলেন, এখন উনি গিয়ে কিন্তু ঠিক বিগত সরকার যেভাবে এই গাঁজাখুরি কথাবার্তা বলছে, উনি এইভাবে বলে যে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। এই যে এই দেশকেই তো আমরা আছি, এই ওনারা আমাদের করবে চেঞ্জ, এটা আমরা হতাশ। 5 মাসে এখন পর্যন্ত বাজার স্থিতিশীলতা হয় নাই, সামনে রোজা আছে, আমরা আতঙ্কিত রোজায় কি হবে। এমনি জানেন, রোজায় শুধু কিছু ইফতারি বিক্রি, অনেকে মনে করে রোজায় খুব ব্যবসা ভালো হয়। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, রোজায় সামান্য কিছু ইফতার আমাদের বিক্রি হয়। আমরা বিচার করি 20-25টা ভালো ব্র্যান্ডেড রেস্টুরেন্টের সেল দেখে, আমরা কিন্তু আপামর সাধারণ জনগণের কথা বিচার করি না। আমার পুরো বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি। আমরা কিন্তু ধর্মপ্রাণ মুসলিম, রোজায় কিন্তু আমরা রোজা রাখি, এবং ইফতারটা আমরা ঘরে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এলিট শ্রেণী দিয়ে যারা বাজার থেকে ইফতারের লাইন ধরে 8,000 বা 20,000 টাকা গোল্ডেন জিলাপি খায়, সেটা দিয়ে তো আমার সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী আপনি বিচার করতে পারবেন না। তাহলে এখন পর্যন্ত রোজা দ্রব্যমূল্যের সাপ্লাই চেইন আমরা শুনছি যে এটা স্মুথ না, এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই, অনেক ঘাটতি আছে। সেকেন্ড থিং, আপনি জানেন বিগত সরকারের যারা এই যে বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে, যারা শ্রেণী, বুর্জোয়া বলতে যদিও কমিউনিস্ট ভাষা বোঝায়, যারা আর কি কর্পোরেট হাব হয়েছে, তারা যারা কন্ট্রোল করে চিনি, যারা কন্ট্রোল করে তেল, তাদের মাদার ভেসেল থেকে শুরু করে লাইটার ভেসেল, তাদের সমস্ত কিছু তাদের, সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। বড় জলজন্ত উদাহরণ হচ্ছে, তারা কিন্তু এই দেখেন তেলেস্পতি দেখায় কিন্তু বাজারে দাম বাড়িয়ে নিয়ে গেছে, সরকার উদাসী, সরকার হাত উঠে দিচ্ছে। কিন্তু সেই যে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আমরা সরকারকে দেখি নাই কোনো ব্যবস্থা নিতে। তার মানে কি, এই সরকারও জিম্মি। তাহলে এখানে বের হওয়ার রাস্তাটা কি? বের হওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। তো শুধু ওই গরিবের উপরেই আমরা যারা প্রান্তিক গোষ্ঠী আছি, যারা জনগোষ্ঠী, যারা ইকোনমি থেকে বাঁচিয়ে রেখেছি আমরা বলতে গেলে, কারণ আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, সব অদক্ষ শ্রমিক। আমাদের এখানে 4 লক্ষের কাছে যে রেস্তোরাঁ আছে, আমরা 20% কনজিউমার গুডস কনজিউম করি সারা বাংলাদেশে। আজ পর্যন্ত গরুর মাংসের দাম অ্যাডজাস্ট করতে পারি নাই। গরুর মাংসের কথা বলতে 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 হয়রান। এই গরুর বড় বড় খামারগুলো সব কর্পোরেটদের হাতে, আপনার মাছের খামার কর্পোরেটদের হাতে। এই যে সাধারণ প্রান্তিক কৃষকরা আজকে কৃষি বিমুখ হয়ে গেছে। 2 টাকা ফুলকপি বিক্রি হচ্ছে বগুড়ায়, সান্তাহার ওইসব জায়গায়, আর ঢাকায় এসে আমি ফুলকপি কিনতেছি 30 টাকা 40 টাকা। এই যে বাজার ব্যবস্থাপনা, সাপ্লাই চেইনটা আজ পর্যন্ত কোন গভর্নমেন্ট। জি ইমরান হাসান, আমরা এই বাজার ব্যবস্থাপনার দিকে ফিরবো, আপনার কাছে আবার আসবো। আমরা একটু অর্থনীতিবিদদের কাছ থেকে একটু কথা শুনে আসবো, বাজার ব্যবস্থা নিয়ে আপনার কাছে আবার আমরা ফিরবো। জনাব এমএস সিদ্দিকী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, যে অর্থনীতিবিদ, গবেষক প্রতিষ্ঠান, ব্যবসায়ী সবার পক্ষ থেকে একটি অভিযোগ সবসময় করা হয় যে প্রতি বাজেটেই এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় রাজস্ব আদায়, সেটি তারা কোনো বছরই আসলে ছুঁতে পারেন না। তার উপরে এই নতুন করে যে প্রজ্ঞাপনটি হয়েছে, সেখানে বলা হচ্ছে প্রাক্কলন অনুযায়ী তারা 12,000 কোটি টাকায় শতাধিক পণ্য সেবার উপর থেকে তারা আদায় করতে পারবেন। তাদের এই যে কথাটা এবং তাদের যে পূর্ববর্তী তাদের যে আদায়ের যে ফলাফল, সব মিলে আসলে আপনি কি মনে করেন তারা আসলে কতটা সক্ষম হবে?
প্রথমত এনবিআর সবসময় ব্যর্থ। আপনি যেটা বলছেন যে তাদেরকে একটা টার্গেট ধরে দেওয়া হয়, এই টার্গেটটা কিন্তু অস্বাভাবিক কোনো টার্গেট নয়। আমাদের ইকোনমির সাইজের সাথে, গ্রোথের সাথে এটা খুব মিল রেখে, বরং টার্গেট যেটা দেওয়া হয় সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থেকে কমই দেওয়া হয়। তারপরেও সেই টার্গেটটা এনবিআর অ্যাচিভ করতে পারে না, কারণ এটা 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 এনবিআর নিজেও দায়ী এটার জন্য, এবং সরকারের যারা পলিসি মেক করেন তারাও দায়ী। কারণ এটা করার জন্য সরকার, এনবিআর এর যে সক্ষমতা বাড়ানো দরকার, ম্যান পাওয়ারের ট্রেনিং দরকার, এবং একটু দুর্নীতিও কমানো দরকার, এইসব ব্যাপারে কোনো পদক্ষেপ কোনো সরকারই নেয়নি। এই সরকার অনেক রিফর্মের কথা বলছেন, অনেক সংস্কার করবেন বলে বলছেন, কিন্তু আমরা এনবিআর এর কোনো দৃশ্যমান কোনো সংস্কারের কথা সরকারের মুখ থেকে বেরোয় নাই। শুধু একটি কথা শুনতে পেরেছি যে পলিসি তৈরি করাটা সরকার থেকে আলাদা করে মন্ত্রণালয়ে নেওয়া হবে। এখন এনবিআর পলিসিও তৈরি করে, এনবিআর পলিসি ইমপ্লিমেন্টও করে। একটা একটা রিফর্মের কথা শোনা যাচ্ছে, বাকি যে আরো কতগুলি রিফর্ম আছে, যেমন বিশ্ব ব্যাংকের চাপ আছে, এবং আমরা এলজিসি গ্রাজুয়েশনের পরে আমরা কাস্টমস ট্যাক্স জিরোতে চলে যেতে হবে। আমরা কোনো কাস্টমস ট্যাক্স রাখতে পারবো না আমাদের বাজেটে। সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা এখনো দেখছি না, কারণ ঐতিহাসিকভাবে দেখা গেছে যত দুর্নীতির মূলে কিন্তু এই কাস্টমস ডিউটিটা, এইটা থাকলে এটাকে ডিস্টরশন করা হয়। এইটা একটা রিগ্রেসিভ ট্যাক্স। এটাকে ইলিমিনেট করলে দেশের অর্থনীতিতে গতিশীল হবে, ট্রেড গতিশীল হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এগুলোর দিকে কিন্তু সরকারের কোনো নজর অতীতের সরকারেরও ছিল না, বর্তমান সরকারেরও খুব বেশি দৃষ্টি আছে বলে মনে হচ্ছে না। কারণ ওনারা ইলেকশন রিফর্ম, নির্বাচন কমিশন, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা চালাচালি করছেন। ওনাদেরকে অর্থনীতির দিকে একটু অ্যাটেনশন দেওয়া দরকার। হুট করে একটা ভ্যাট বসিয়ে দিলাম, এইটা এটা আমার কাছে খুব ভালো জিনিস বলে মনে হচ্ছে না। জি, এম এস সিদ্দিকী, আমরা আপনার কাছে আবার একটু ফিরবো, ছোট্ট একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জেনে নিব। তার আগে ইমরান হাসান, রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, আপনার এই বাজার নিয়ে বলছিলেন, বাজারের বিষয়টি আপনি যদি একটু সংক্ষেপে জানিয়ে তারপরে বলেন যে আসলে যে সিদ্ধান্তটি নেওয়া হলো এর ব্যাপারে আপনাদের প্রস্তুতি কি হবে, বা সরকারের কাছে আপনাদের কোনো প্রস্তাব, পরামর্শ বা দাবি থাকবে কিনা। ইমরান হাসান, আপনার পক্ষ থেকে আপনার মোবাইলেই সম্ভবত সাউন্ডটি অফ হয়ে গিয়েছে, মিউট করা আছে, আপনি যদি একটু অন করে দেন। দুঃখিত, সরি। আমার বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই বাজার ব্যবস্থাপনা বলতে সাপ্লাই চেইনটা যদি আমাদের উন্নত বিশ্বের মতো, কৃষকরা যদি তাদের পণ্য সরাসরি বাজারে এনে বিক্রি করতো, তাহলে কৃষক লাভবান হতো, আমাদের ভোক্তারা লাভবান হতো, আমরা হয়তো ন্যায্য মূল্যে প্রোডাক্ট পেতে পারতাম। আরেকটা বিষয় আপনাকে প্যারালাল, এই যে গরুর মাংস আমদানির জন্য ব্রাজিলের অ্যাম্বাসিডার ঘুরতেছে, আমরা যদি প্যারালালি গরুর মাংস আমদানি করতে পারি, হয়তো আমাদের আমদানি ব্যয় সংকোচন করার জন্য আজকে ডলার আটকে আছে, ডলার কম, কিন্তু আমরা কিন্তু সাধারণ গ্রাহকরা কিন্তু 400-350 টাকায় আমরা গরুর মাংস খেতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে, আপনি তো কৃষি, তো প্রান্তিক কৃষক বাঁচতেছে না গরুর মাংসের কারণে। এই কৃষি, এই আপনি জানেন সাদেক এগ্রোর কাণ্ড, আপনারা জানেন, এক ছাগল কাণ্ডে কিন্তু গভর্নমেন্ট পড়ে গেছে। মানে আপনি দেখছেন যে দুর্নীতিটা কোথায় 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 হচ্ছে। তো আমরা বলেছি কৃষকদেরকে যদি বাঁচান তাহলে আমরাও বাঁচবো, কৃষকদের সাথে আমাদের সরাসরি কানেক্টিভিটি। কারণ আপনি দেখেন মুরগির মাংসের দাম 200 টাকার উপরে, আপনি খাসির মাংস 1100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন এটাকে কৃষিতে যে ডাইনামিক সামান আমাদের দরকার, যে সারা বাংলাদেশের কৃষকদেরকে, সাধারণ শিক্ষিত, আমরা শুধু বিবিএ পড়ছি, এমবিএ পড়ছি, সিএসসি পড়ছি, লক্ষ লক্ষ বেকার তৈরি হচ্ছে, কি পড়তেছে আল্লাহ জানে। আলটিমেটলি আমাদের কৃষিকাজ কেউ করছে না, ওইটা কৃষকের বাচ্চা, আমরা ওইভাবে একটা আইডেন্টিফিকেশন করে রাখছি। কৃষিতে যদি এখন বিপ্লব না হয়, কৃষিতে যদি আমরা ওইভাবে সরকার নজর না দেয়, তাহলে সামনে এই যে চালের দাম যেভাবে সারা পৃথিবীতে কমছে আর আমাদের দেশে বাড়ছে, গরুর দাম পৃথিবীতে কমছে, আমাদের দেশে বাড়ছে, তা আমরা এগুলি পরে কিভাবে কিনে খাবো, তো দেশের অবস্থাটা কি হবে, এটা ভাববার সময় আসছে। আমরা যেহেতু সরাসরি ভোগ্যপণ্যের সাথে রিলেটেড, তা আমরা চাইবো ভোগ্যপণ্য যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, আর ভ্যাটটা এই সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু রেস্তোরাঁয় খায়। যেটা ধানমন্ডি, গুলশানে বাফেট রেস্টুরেন্ট দিয়ে সারা বাংলাদেশ যদি বিচার করেন এনবিআর কর্মকর্তারা বা এই সরকার, তাহলে আমার আর বলার কিছু নাই। আমরা চাই এই ভ্যাটের হার পূর্বের হারে নির্ধারণ করা হোক। আমরা প্রস্তাব করেছিলাম গত বছর 3% করা হোক,
তাহলে সবাই ভ্যাট দিবে। ভ্যাটের সাথে আমরা দীর্ঘদিন বলে আসছি ট্যাক্সেশন জড়িত, যে প্রক্রিয়ায় ট্যাক্স নির্ধারণ করা হয়, কেউ ভ্যাট দিবে না, আপনি চাপ পেলেও ভ্যাট দিবে না, চোর পুলিশ খেলা হবে। কারণ আপনি যেভাবে আমার ট্যাক্স নির্ধারণ করেন, সেই ট্যাক্স দিতে হলে আমাকে ঘর বাড়ি বিক্রি করতে হবে। আমি প্রতিদিন বলছি এই কথাটা, ট্যাক্সটা ইজি করতে হবে সবার আগে, তারপর দেখবেন ভ্যাট অটোমেটিক আসবে। এবং ভ্যাট আপনি 5% যদি করেন, সারা বাংলাদেশের সবাইকে যদি এটার সাথে সম্পৃক্ত করতে পারেন, 10 গুণ আদায় ভ্যাট বাড়বে। মাঠ পর্যায়ে দুর্নীতি বন্ধ করতে বলেন, মাঠ পর্যায়ে আপনি সচ্ছল লোক দেন। এই এনবিআর উনি একটু করে বললেন যে দুর্নীতি কমানো, পুরো এনবিআর সিস্টেমটাই দুর্নীতিতে ভরা। আমাকে ট্যাক্স দিতে গেলে লয়ার নিতে হয়, উনি নেগোশিয়েট করে, সরকার নাম কামাতে কিছু ট্যাক্স পায়। এটা বহুদিন বলে আসছি। দেখেন, অল্প কয়েকদিনের জীবন বহু তো চলে গেছে, এখন আমরা না বলতে সুবিধা নিতে নিতে একটা সুবিধাগত শ্রেণী তৈরি হয়ে এখন দেশটারই 12টা বেজে গেছে। এখন দেশটার 12টা বাচ্চা কেউ রিয়েলাইজই করতেছে না, সুতরাং আমরা চাই আমরা প্রান্তিক জনগোষ্ঠী ভালোভাবে ব্যবসা করব, শান্তিপূর্ণভাবে ব্যবসা করব, এবং আমাদের স্কিল ওয়ার্কার তৈরি হবে, স্কিল পিপল তৈরি হবে, আমাদের শিক্ষিত কৃষক তৈরি হবে, আমরা বাজারে ন্যায্য মূল্যে আমাদের প্রোডাক্ট গুলো পাবো এবং স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাবো। ইমরান হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অর্থনীতিবিদের কাছে আপনার কথাগুলোর উত্তর জেনে নিব। এম এস সিদ্দিকী, আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি খুব সংক্ষেপে জানতে চাই, বকেয়া এবং মামলা সহ বিশাল অঙ্কের একটি টাকা কিন্তু এখনো জাতীয় রাজস্ব বোর্ড আদায় করতে পারেনি বাজার থেকে। সেই জায়গাটিতে মনোযোগী না হয়ে হঠাৎ করে আসলে সাধারণ ভোক্তা পর্যায়ে যেই সম্পর্ক শুল্ক ভ্যাটের যে বোঝাটি চাপিয়ে দেওয়া হলো, এখানে খুব সহজ সমাধান আসলে কি হতে পারতো, খুব সংক্ষেপে যদি আমাদের জানান। এই আদায় করার যে ব্যাপারটা, সেটা হয়তো সরকারের কাছে মনে হয়েছে সময় সাপেক্ষ, সেজন্য হয়তো শর্টকাট করার জন্যই ভ্যাটের উপরে নজর দিয়েছে। তো এটা অল্টারনেট হতে পারতো আসলে খুব দ্রুত ট্যাক্স রিফর্ম করে ভ্যাটের নেটটাকে বাড়িয়ে অনেকগুলো পদ্ধতিতে যারা ভ্যাট ট্যাক্স দেয় না তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। আমরা তো যেমন ধরেন একটা করি, আপনি তো সংক্ষেপে উত্তর চেয়েছেন, যেমন আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমাদের ক্রেডিট কার্ডটা কিন্তু আমাদের অ্যাকাউন্টস এর সাথে লিঙ্ক করা না, এটা আলাদা। তো যারা ক্রেডিট কার্ডে অনেক অনেক বেশি ট্রানজেকশন করে, তাদের ক্রেডিট কার্ডের হিসাবটা নিয়ে যদি তাদের উপর জিজ্ঞেস করা হয় যে আপনি তো এত টাকা খরচ করেছেন, আপনি ট্যাক্স দেন, এখন খুব সহজে ধরা যায়। একটা এক্সাম্পল দিলাম, ফরেন ভিজিট, এটাকে আসলে ওইভাবে আসলে আমি দেখি নাই যে বিবেচনায় নেওয়া হয়। বিদেশে ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওদেরকে জিজ্ঞেস করা যেতে পারে আপনারা খরচটা কি করে পাঠান, আপনাদের ছেলেমেয়েরা এই খরচটা কিভাবে করে। তারপরে বাড়ি কেনা, এগুলো সরাসরি বাড়ি কেনার টাকাটা আমরা আলাদাভাবে ক্যাশ ট্রানজাকশন করি। আমরা 10 কোটি টাকা একটা বাড়ি কেনার পরে আমরা এটাকে 50 লক্ষ টাকার ভ্যালুয়েশন করে ট্যাক্স ধরে সেটেলমেন্ট করে ফেলি। তা আমরা অ্যাকচুয়াল ট্রানজাকশনের উপর কেন ট্যাক্স ধরা হয় না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনার উদাহরণগুলো আমরা বুঝতে পেরেছি এবং আশা করি দর্শকরাও আপনার কথা শুনেছে। এম এস সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য।